তো সবাই আপনি দৈবচয়নের একটি বিষয়ে বলছিলেন শুরুতে, আমি সেই প্রসঙ্গে একটু আসতে চাই। ভোটের আগে দলীয় ডিসি এসপিদের অপসারণের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল তারা সিসির সঙ্গে বৈঠক করেছেন, সেখানে বলেছেন নির্বাচনের আগে মাঠ প্রশাসনে কর্মকর্তা রদবদল লটারির মাধ্যমে করার দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারও এ পদ্ধতি প্রয়োগ করে পুলিশ সুপার নিয়োগ দিয়েছিল। এখন সেই এসপিদেরও দলীয় আখ্যা দিয়ে তাদের সরানোর দাবি তুলেছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে জেলা প্রশাসকদের পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। এখন তারা অনেক ধরনের দাবি তুলবেন, কারণ তারা বুঝতে পারছেন যে আদর্শবিহীন ঐক্য আসলে তাদের দল যেটি পরিপূর্ণভাবে এক ধরনের আদর্শের উপর স্থাপিত, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। এটা আমার ধারণা, এটা তারা বুঝতে পারছেন। কেননা আপনি দীর্ঘ সময় ধরে একটা আদর্শভিত্তিক রাজনীতি করেছেন, সেই আদর্শের ভালো মন্দ বিচার এটা আলাদা, কিন্তু তার নিজেদের ভোটার তো আছে, এবং সেটা যত অল্পই হোক তারা তো একটা নির্দিষ্ট আদর্শের কথা চিন্তা করে এই দলটার পেছনে দাঁড়িয়েছে। অতএব আমার কাছে মনে হয় যে তারা এটা বুঝতে পারছেন এবং তারা এখন নানান ধরনের দাবি তুলছেন। আপনি দেখেন লটারি কি, লটারি দৈবচয়ন কি জিনিস, একটা অনির্ধারিত নাম উঠবে, এই দাবিটা তাই না? তাদেরই এটা ছিল। তাদেরই ছিল এবং সেইভাবে কিন্তু করা হয়েছে। এখন তারা বলছেন এটাও ঠিক নাই। ওনারা যা যা আগে করেছেন তারা সবই বলছেন ঠিক নাই। আমার কথাটা ভিন্ন। আমার কথা হচ্ছে প্রশাসনকে রীতিমতো ছাঁকনি দিয়ে ছেকেছেন তারা 15-16 মাস। ভালো ভালো অফিসারদেরকে রিটায়ার করিয়ে দিয়েছেন। অনেকে পূর্বীকৃত অপরাধ বা অভিযোগ যে কোনো কারণেই হোক তাদের চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, কাউকে কাউকে জেলেও পাঠানো হয়েছে, তাই না? এমনকি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা রাজসাক্ষী পর্যন্ত হয়েছে। এখনো যদি তারা বলেন যে পুলিশের মধ্যে দলীয় লোক আছে, তাহলে তো পুরা পুলিশের সব লোককে আবার নাড়াচাড়া করতে হবে। এতদিন তারা কি করেছেন? তারপরে তারা প্রশাসনকে যদি এই কথা বলেন, প্রশাসনের তো আসার পরেই শুরু হয়েছিল ডিসি নিয়োগ। আপনার মনে হচ্ছে ডিসি নিয়োগকে তো নাম দেওয়া হয়েছিল ডিসি বাণিজ্য। তো এই যে বাণিজ্য হলো অথবা হলো না, এত কিছুর পরে এতদিন ধরে নিয়োগ বদলি এসব করার পরে যদি এখন এসে ওনারা বলেন যে না এইখানেও আমাদের লোক নাই, আমাদের লোক তাদের লোক কি জিনিস? আমরা তো আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের আর তাদের লোক বলে কিছু থাকবে না, যারা থাকবে তারা সব প্রজাতন্ত্রের লোক। এইটাই তো সংস্কার। তাহলে সেই সংস্কার হয় নাই। আপনি শুধু গণভোটের পরে সংস্কার হবে, গণভোটের পরে কি এদের সবার চাকরি চলে যাবে কারণ এরা প্রজাতন্ত্রের লোক না, এরা সব বিএনপির লোক আর জামাতের লোক, এরকম ব্যাপারটা? তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা অভিযোগ করছেন যে প্রশাসনে দলীয়করণ আছে। তো প্রশাসনে দলীয়করণ যদি এখনো থাকে, সেই দলীয়করণ কে করেছে? ওনারাই বসে বসে করেছেন অথবা অন্তর্বর্তী সরকার করেছে। ওনারা কি বলতে চান অন্তর্বর্তী সরকার দলীয়, দলের লোক নিয়োগ দিয়েছে? ওনাদের কথার সাথে স্ববিরোধী সব মানে যুক্তি, যেটা আমি সাধারণ লোক আমি বুঝতে পারি না। না, একটি কথা বলছি যে তারা একদিকে প্রশাসনের দিকে হেলে পড়েছে একটা অংশ, এটি তারা বলছেন। ভোটাররা তো হেলে পড়ে। আপনি যদি বলেন ভোটাররা যেদিকে ভোট দেয়, তাহলে ভোটাররা ওইদিকে হেলে পড়ে না। হেলে পড়লে, হেলে পড়তে পারে, ভালো কথা, হেলে পড়েছে, ওনাদের কথা সত্য ধরে নিলাম। হেলে পড়ে কি তারা মানে হেলে হেলে কাজ করছে, মানে যা কাজ করছে সব একটা দলের স্বার্থের দিকে যাচ্ছে? আমার তো সেটা মনে হচ্ছে না। যতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, সেখানে জামাতের কতজন আর বিএনপির কতজন? আসলে কি হেলে পড়েছে? কিংবা ধরেন যাদের প্রার্থিতা আপিলে গিয়েছে, জামাতের হয়ে কতজন আপিল করেছে আর বিএনপির কতজন? আমি যদি দেখি আপিল সব হচ্ছে স্বতন্ত্র ছোটখাটো দল, মানে স্বতন্ত্র 80% স্বতন্ত্র হ্যাঁ, সব প্রার্থীর দুধ ভাতেরা, বাতিল হয়েছে। দুধ ভাতেরা, স্বতন্ত্রদেরকে দুধ ভাত বানিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দুধ ভাতটা জানেন, তাই না? খেলার মধ্যে থাকে দুধ ভাত। হ্যাঁ, তো আমাদের ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কিছু ছেলে পেলে, বড় ভাইরা যদি বলে একটু খেলতে পারবে, এই আশায় মাঠের পাশে সারাদিন দাঁড়ায় থাকে। সুযোগ পায় কি জানেন? এই বলটা গেছে একটা আইনে দিত। তো এই অবস্থা তো স্বতন্ত্রদের। হেলে পড়েছে মানে কি? আমি তো মনে করি প্রশাসন সম্পূর্ণভাবে বৃহৎ দুটি জোটের দিকে আছে, বরং স্বতন্ত্রদের দিকে নাই, যেটা থাকা উচিত ছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলে স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা ছিল। কার বিরুদ্ধে আজাদি? গোলামি তো বহু ধরনের। গোলামি শুধুমাত্র ওনারা আধিপত্যবাদের বিরুদ্ধে শুধু গোলামিটা দেখেন। আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে বাংলাদেশের। আধিপত্যবাদের তো কোনো যুক্তি থাকে না, এটা অযৌক্তিক। কিন্তু গোলামি কিন্তু নিজের ভেতরেও থাকে। আজকে কিসের গোলামি আপনি দেখেন। আমরা একটা অদ্ভুত আইন তৈরি করেছি, যে অদ্ভুত আইনের কারণে একজন স্বাধীনচেতা মানুষ স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে না। ওনাকে দলের ধামা ধরতে হবে, পিছনে গিয়ে দলের ধামা ধরে জোটে যোগ দিতে হবে। আদর্শের কোনো মিল নাই, কোনো কিছুর কিছু মিল নাই। উনি ধামা ধরে অথবা একটা ঢোল নিয়ে ঢোল বাজাতে বাজাতে উনি বলবেন যে আমি ওনাদের সাথে এক না, কিন্তু আমি নির্বাচনের ঢোল বাজাচ্ছি, কারণ আমাকে তো এই ঢোল না বাজালে নির্বাচন করতে দিবে না।
এই যুক্তিটা সেরকম না। সকলেই ঢোলবাদক হয়েছেন। এই যে বড় বড় জোটে যারা ছোট ছোট দল যোগ দিয়েছেন এরা সব ঢোলবাদক। এদের নিজেদের ঢোল ফেলে দিয়ে ওনারা বড় দলের ঢোল বাজাতে শুরু করেছেন। কেন? ওই যে ঢোল বাজানোর পরে, এই আপনাকে আরেকটা মজার গল্প বলি, নাম বলবো না। একজন বিখ্যাত লোক ছিলেন, উনি তার সন্ধ্যাবেলা গান বাজনা আয়োজন করতেন তার বাড়িতে। তো সকলকে ওই কিছু বকশিস দিতেন। তো একদিন তবলচিকে বকশিস দেয় নাই। তো তবলচি তখন ওই যে ধুন দিচ্ছে, ওই যে তেরে কেটে ধা ধেরে কেটে তা, তো এটা দিতে দিতে বলছে তবলচিকে কিছু পাবে না, তবলচিকে কিছু পাবে না, পাবে না, পাবে না। তখন উনি তবলচিকেও কিছু দিয়েছেন। তো এইটা তো সেই অবস্থা, ওইভাবে তবলা বাজাচ্ছে, কোনো কিছুর সাথে মিল নাই। যখন থেকে সবাই কিছু পেয়েছে আসন টাসন, তখন ওনারাও গিয়ে পিছনে যোগ দিয়েছে। পুরা জিনিসটাই তো হেলে পড়া। ছোট দলগুলি বড় দলের দিকে হেলে পড়েছে, বড় দলগুলির ভিতরে আবার সমর্থকরা এইদিকে ওদিকে হেলে পড়ছে। পুরা জিনিসটাই তো হেলে পড়া হচ্ছে। এই হেলে পড়ার জন্য কে দায়ী?